আমি শুনবো তার আগে একটা জিনিস একটু বলি। ওই যে মনোনয়ন বাণিজ্য নিয়ে রাজ্জাকি ভাই যেটা বললেন, মানে অ্যাপারেন্টলি যৌক্তিক যে যে দল 150টা পাবে 150টাই বিক্রি হবে, বাকিগুলো বিক্রি হবে না, ব্যাপারগুলো এতটা সিম্পল না। একটা উদাহরণ দিই। ধরুন স্বাভাবিক নির্বাচন হচ্ছে, বিএনপি আওয়ামী লীগ আছে, বগুড়াতে আওয়ামী লীগ জেতে না, হুম। নোয়াখালীতে জেতে না, ধরুন আবার গোপালগঞ্জে বিএনপি জেতে না। এখন হুম। গোপালগঞ্জে কি বিএনপি ইলেকশন করতে কেউ চায় না? কেউ কি, যদি এর জন্য মনোনয়ন বাণিজ্য হয়, টাকা দিতে প্রস্তুত না? টাকা দিতে প্রস্তুত। ওখানে কোটি কোটি টাকা খরচ করবেন। আবার আওয়ামী লীগের হুম। প্রার্থীও নোয়াখালী, বৃহত্তর নোয়াখালীতে গিয়ে একেবারে নিশ্চিত সিটে তারপরও মনোনয়ন চাইবেন, সেটার জন্য টাকা দিতে প্রস্তুত থাকবেন এবং সেটার জন্য কোটি কোটি টাকা খরচ করবেন, করেন। হুম। তো জিতবো না বলে সুতরাং আমি 150-এর পেতে পারে এর বাইরে থাকবো বলে টাকা দেবো না, ভুল। বরং আরো বেশি টাকা দেবেন। কেন জানেন? কারণ হচ্ছে আপনি এবার থাকতে পারলেন না, কিন্তু আপনি 300 তালিকায় ঢুকে পড়লেন, তারপর সেটা আগাতে পারবেন। এবং যেহেতু আপনার যে কনস্টিটিউয়েন্সির খরচ সেটা যেহেতু হচ্ছে না, আপনি এখন, আমি নর্মালি বলি, একটা বড় বুর্জোয়া দল সে মনোনয়নের জন্য 5 কোটি দিল, 10 কোটি দিল, আবার তার খরচ হচ্ছে 10 কোটি, 15 কোটি, 20 কোটি। এখন সে যেহেতু ওখানে খরচ নাই, এখন কনস্টিটিউয়েন্সিতে তাকে ব্যক্তিগতভাবে ইলেকশন করতে হচ্ছে না, দল টোটাল ওখান থেকে কিছু খরচ করে করবে ক্যাম্পেইন, তাতে সে বিরাট আরো টাকা মনোনয়নের জন্য দিতে পারে, কারণ তার ওখানে আর খরচটা লাগছে না। আচ্ছা, আমি ওই নবীন ইয়ে নিয়ে প্রশাসনের ব্যাপারটা যদি বলি, আসলে এই সরকারগুলোর সমস্যা কোথায়? এই সরকারগুলো এই প্রবলেম ফেস করবে। 1-11-তে এই প্রবলেম গুলো ওভাবে ছিল না। কেন বলি? হুম। 1-11 আদতে একটা মিলিটারি সরকার ছিল এবং মিলিটারি অ্যাক্টিভলি সবকিছু কন্ট্রোল করেছে। একটা সিভিলিয়ান ফেস ছিল। ফলে ওই সব সরকারের নিজস্ব একটা ভিত্তি ছিল, নিজস্ব ভিত্তি ছিল যে মিলিটারি এটার পাওয়ার। মিলিটারি যথেষ্ট টাফ একটা পাওয়ার। তারা বেসামরিক ম্যানেজমেন্ট শেষ মতো ঠিক মতো করতে পারে নাই, কিন্তু এটা তো তাদের এই পাওয়ার আছেই। এখন ঘটনা হচ্ছে এই সরকারের তো আসলে মাঠের কোনো শক্তি নেই। এই সরকার ধারণা করেছিল, বা ডক্টর ইউনূস সম্ভবত, আমি ধারণা করি, দেশে ছিলেন না মুভমেন্টের সময়। শুধু সেটা না, ডক্টর ইউনূসকে শেখ হাসিনা ঝামেলা না করলে ডক্টর ইউনূস বাংলাদেশে ঠিক কি হচ্ছে, কিভাবে হচ্ছে, কেমন হচ্ছে, এটা ওনার ব্যস্ততার কারণে ওনার এইসব মনোযোগ আসলে ছিল না। ফলে এই মুভমেন্ট যে স্টুডেন্টরা করে নাই, মানে উনি মনে করছেন স্টুডেন্টরাই একমাত্র, এবং এটা নেতৃত্ব মনে করেছেন। আমি আজ পর্যন্ত কোনোদিন ছাত্রদের নেতৃত্বে কথাটা ব্যবহার করিনি কনসাসলি। তারা এটা সামনের সারিতে ছিলেন, তাদেরকেই আমরা দেখেছি। তো ডক্টর ইউনূস মনে করেছিলেন যে স্টুডেন্টরাই সবকিছু, তারাই ওনাকে অ্যাপয়েন্ট করেছে, মাঠের শক্তিটা হবে স্টুডেন্টরা। তো ডক্টর ইউনূস একটা পর্যায়ে বুঝতেও পারলেন আসলে শক্তি নাই। এখন মাঠের শক্তি কাদের আছে? মাঠের শক্তি বিএনপির আছে, মাঠের শক্তি জামাতের আছে। শুধু মাঠের শক্তি না, প্রশাসনের মধ্যেও বিএনপি এবং জামাতেরই, কারণ এনসিপির লোকজন এখনো ওই পর্যায়ে আসে নাই, ওই বয়সে যান নাই যে তারা এই সব জায়গাগুলোতে যাবেন। তো ফলে এনসিপির প্রভাব কি হচ্ছে? একটা সময় ছিল, খুব ছিল, এখন কমছে আস্তে আস্তে। সেটা হলো যখন গণ অভ্যুত্থান হয়ে গেল, তখন আমরা অনেক গুরুত্ব দিচ্ছিলাম এবং প্রধান উপদেষ্টা বলে ফেলেছিলেন যে স্টুডেন্টরাই তার এমপ্লয়ার, মানে যারা প্রধান উপদেষ্টাকে এমপ্লয় করে তাদের সাথে তখন অনেকেই খাতির রাখার চেষ্টা করেছেন। তো সবার প্রভাব হয়েছে। এই কারণে যেহেতু ডক্টর ইউনূসের নিজস্ব কোনো শক্তি নাই, প্রশাসন এখন নানান জনের সাথে অ্যালাইন হওয়ার চেষ্টা করছেন। এটাই হলো প্রধান কারণ। এমনি ঠেকাতে চাইলেও ঠেকাতে পারছেন না এই কারণে। আর সবচেয়ে বড় কথা, এক সময় রাজনৈতিক দলগুলো যে ধরনের শর্তহীন সমর্থন ছিল শুরুর দিকে ডক্টর ইউনূসের প্রতি, সেটা যেহেতু এখন আর নেই, এই কারণে সব জায়গায় এই বিভেদটা প্রকট হয়ে উঠছে।